আপনার কি ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা লেগেছে কিছুটা। ইলেকট্রিসিটি ছিল না, তো এসি কাজ করছে না। মাত্রই আসছে এসি আর কি। তো গরমের মধ্যে একটানা ক্লাস নিচ্ছি, তো গলা বসে গেছে। আপনারা সুস্থ আছেন? অনলাইন ক্লাস তো আপনাদের সুস্থ থাকার জন্যই করা। স্যার আফ্রিকা কিন্তু বেশি গরম রাজশাহী। হ্যাঁ, তো আগামী পরশু পর্যন্ত অনলাইন ক্লাস নাকি? পরশু দিন তো বন্ধ, কালকে আগামীকাল পর্যন্ত অনলাইন ক্লাস আছে। তারপরে আলাদা করে আর মেইল না দিলে আমাদের রেগুলার ক্লাসে ব্যাক করতে হচ্ছে, তাই তো? জি স্যার। বৃহস্পতিবার থেকে। ঠিক আছে, দেখা যাক কি হয় আর কি। আমরা শুরু করি, হ্যাঁ। তো মোটামুটি যারা চলে আসছেন আসছেন আর কি। তো আমরা লাস্ট ক্লাসে কি পড়েছি বলেন তো? ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলা হচ্ছে, রাইট? জি স্যার। তো ক্লাইমেট চেঞ্জ নিয়ে কারো কোনো কোয়েরিজ থাকলে করতে পারেন, না হলে আমরা আগাবো আর কি। আমাদের নতুন চ্যাপ্টার হচ্ছে ইকোনমি অফ বাংলাদেশ। তো এটা সময় লাগবে, 2-3টা ক্লাস লাগবে আর কি। তো এই উইকে শুরু হয়ে এটা হয়তো নেক্সট উইক পর্যন্ত চলবে আর কি। তারপরে আমরা যখন ক্লাসে ব্যাক করব, তখন আমরা থার্ড ক্লাস টেস্ট বাকি আছে, থার্ড কুইজ। আমরা কুইজ দিব আর কি, মে মাসের মাঝামাঝি সময়ে কোনো একদিন। সো চলেন আমরা শুরু করি। ইকোনমি ও বাংলাদেশে মূলত হচ্ছে ইকোনমির SWOT অ্যানালাইসিস করা হবে, যেটা আমরা করে থাকি আর কি। সো কোথায় আমরা ভালো করছি অর্থনৈতিক ভাবে, কোন জায়গায় দুর্বলতা রয়ে গেছে, আহ, ভবিষ্যৎ বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনা এবং প্রধান কোন ঝুঁকিগুলো আছে সেগুলো আইডেন্টিফাই করা এই কোর্স, মানে এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্য। সো চ্যাপ্টার 9 আমাদের বিএলসি তে ওপেন করা আছে। যারা বিএলসি তে অ্যাক্সেস নিতে পারছেন তারা ডাউনলোড করে নিতে পারেন আর কি স্লাইডটা। তো চলেন আমরা একটু চেষ্টা করি নিজেদের মতো করে, যে শুরুতে আমরা বাংলাদেশের অর্থনীতির নেচার বোঝার চেষ্টা করব, তারপর ধীরে ধীরে আমরা বের করার চেষ্টা করব যে কোন কোন বৈশিষ্ট্য আমাদের পক্ষে যাচ্ছে, কোন কোন বৈশিষ্ট্যগুলো আমাদের বিপক্ষে যাচ্ছে, তাই তো? তো চলেন, স্লাইডের যেভাবে দেওয়া আছে আমরা ওইভাবেই আগাই। স্লাইডে ফার্স্ট স্লাইডে আছে হচ্ছে আহ, বাংলাদেশের অর্থনীতির নেচার কেমন ছিল শুরু থেকে এখন পর্যন্ত। সো একদম 70-এর দশকে বাংলাদেশের অর্থনীতি আর 2024 শেষে বাংলাদেশের অর্থনীতির মধ্যে গুণগত কিছু তফাৎ চলে আসছে, তো ওইটা আমরা একটু বোঝার চেষ্টা করেছি শুরুতে। সেটা হচ্ছে আহ শুরুর বাংলাদেশের অর্থনীতি মূলত হচ্ছে ন্যাশনালাইজড ইকোনমি ছিল, যেখানে রাষ্ট্র প্রধান ভূমিকা পালন করেছে। পরবর্তীতে আমরা ধীরে ধীরে দেখেছি যে বঙ্গবন্ধু পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় আসছেন, জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে শেখ হাসিনা, আমরা দেখেছি ডিন্যাশনালাইজেশনের প্রবণতা বেড়েছে, তাই তো? সো ন্যাশনালাইজেশন ডিন্যাশনালাইজেশন আমরা বুঝি কিনা, এটা হচ্ছে প্রশ্ন। বুঝলে আমরা বুঝাইতে পারবো কিনা যে হোয়াট ইজ আ ন্যাশনালাইজড ইকোনমি অর হোয়াট ইজ আ ডিন্যাশনালাইজড ইকোনমি। দেখি কেউ একজন ট্রাই করেন যে ন্যাশনালাইজ আর ডিন্যাশনালাইজড ইকোনমির মধ্যে তফাৎটা কি আসলে, বলেন তো। ইকোনমির মধ্যে আমরা যে বাঙালি জাতি, এই জাতিসত্তাকে বিশেষ করে ফোকাস করাতেই সম্ভবত ন্যাশনালিজম। আহ, না, এই ন্যাশনালিজম আর সেই ন্যাশনালিজম এক জিনিস না। জাতি ঠিক আছে, নেশন স্টেট সেটা এক রকমের নেশন। ন্যাশনাল বলতে আসলে বোঝাচ্ছে এখানে হচ্ছে রাষ্ট্র, রাষ্ট্রীয় যেটা। যেমন ন্যাশনাল ইউনিভার্সিটি বলে একটা জিনিস আছে না, জাতীয় বিশ্ববিদ্যালয়। জি স্যার। জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেক কলেজ আছে, সেই কলেজে অনার্স করে অনেকে, তাই তো? তো ওইখানে তো তারা নিশ্চয়ই জাতি নিয়ে পড়ে না, রাইট? তো জাতীয়করণের এখানে মূল ব্যাপার হচ্ছে ব্যক্তি মালিকানাধীন, মানে জাতীয় বিশ্ববিদ্যালয় কি বেসরকারি বিশ্ববিদ্যালয়? মানে জাতীয় না স্যার। বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কলেজগুলো, হ্যাঁ। সরকারি বেসরকারি দুটোই আছে তো আমার জানা মতো।
বেসরকারি হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো একটা অধিভুক্ত কলেজ, সেটা বেসরকারি কলেজ, যেমন ধরেন ঢাকা কলেজ বা তেজগাঁ কলেজ বা বাংলা কলেজ বা সিটি কলেজ। এই কলেজগুলা কি, হ্যাঁ বলেন। জি স্যার, সিটি কলেজ হচ্ছে প্রাইভেট। হ্যাঁ, না, এমন ধরেন ওইখানে কেউ অনার্স করলে সেইটার আসলে মূল সুপারভিশন কে করছে? কোন একটা প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি করছে না, সেটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আছে, তাই তো? তাই না? তো ওইটা একরকমের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেই পরিচালিত হয় ওই কলেজগুলা, তাই তো? তো সেক্ষেত্রে জাতীয়করণের অর্থনীতি বলতে মূলত বোঝায় যখন স্বাধীনতা পরবর্তী সময়ে যখন আমাদের পাটকল চিনিকল গুলার মালিক হয়তো পশ্চিম পাকিস্তানিরা ছিল, কিন্তু এখন আমরা ছিলাম শ্রমিক, আমরা বেতন পেতাম। এখন যখন দেশ স্বাধীন হয়েছে তখন এই শ্রমিকদের বেতন কে দিবে, তাই না? আর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে তো খুব ব্যবসার মতো অবস্থা নাই। তো তখন সরকার এক রকমের বাধ্য হয়েই সেগুলোর দায়িত্ব নিয়েছে। পাটকল চিনি কলের মালিক হয়েছে সরকার, যদিও কোনো এক সময় এগুলো ব্যক্তি মালিকানাধীন ছিল। তো সরকার তখন এগুলা পরিচালনা করেছে। প্রশ্ন হচ্ছে বঙ্গবন্ধুর ওই সময়ের বাস্তবতা আর আজকের বাংলাদেশের বাস্তবতা এক কিনা। মানে আমরা যে পরিমাণ সেবা গ্রহণ করি, নানান রকমের যে সার্ভিসেস আমরা নেই, তার সরাসরি কয়টা সরকার প্রোভাইড করে আমাদের? মানে আমাদের মোবাইল অপারেটর গুলার মধ্যে কয়টা সরকারি? একটা মনে হয় স্যার, আর টেলিটক। একটা কি না বল? স্যার। একটাই স্যার, সেটা মোবাইল অপারেটর, মোবাইল অপারেটর বলতে বোঝাচ্ছি গ্রামীণ ফোন, বাংলালিংক, এয়ারটেল, রবি। টেলিটক বলে একটা জিনিস আছে, টেলিটক কি প্রাইভেট? না স্যার। সরকারি স্যার। টেলিটক রাষ্ট্রায়ত্ত, ঠিক আছে, ন্যাশনালাইজ। সো টেলিটকের একার পক্ষে কি বাংলাদেশে 15-16 কোটি মানুষকে সার্ভিস দেওয়া ক্যাপাসিটি টেলিটকের আছে? যে আমাদের ইন্টারনেট এবং যেই চাহিদা সেটার মতো ইনফ্রাস্ট্রাকচার কি টেলিটকের আছে? না স্যার। বা ধরেন এই যে আপনি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ডাফুলের মতো এরকম আরো 100-105টা ইউনিভার্সিটি আছে। তার বিপরীতে সরকারি বিশ্ববিদ্যালয় আছে কয়টা পুরো বাংলাদেশে? ম্যাক্সিমাম 20টা কি 22টা মনে আছে। না, আর একটু বেশি মনে হয়, 30টার মতো হয়তো হবে। হ্যাঁ, আমি যদি 30টা বা 33টাও ধরে নেই, সেটাও হচ্ছে বেসরকারি তুলনায় 3 ভাগের 1 ভাগ, তাই না? সরকারির তুলনায়, তাই তো? মানে সরকারি যতগুলো আছে তার থেকে 3 গুণ আছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তো এরকমটা কেন হলো? কারণ সরকারের ওই, সবাই যদি সুযোগ থাকতো সরকারিতে পড়ার, তাহলে তো সবাই আমরা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তাম। কিন্তু যেহেতু ক্যাপাসিটি লিমিটেড সরকারি বিশ্ববিদ্যালয়, সেহেতু তখন আমাদের কি করতে হয়? আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রয়োজনের তাগিদে তৈরি করা হয়েছে, তাই তো? তো কাজেই সেই জায়গা থেকে আমরা দেখেছি যে বাংলাদেশে একই সাথে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর একই সাথে কাজ করে। এটাকে বলে মিশ্র অর্থনীতি ব্যবস্থা, যেটা বাংলাদেশে প্রচলিত। সো স্লাইডে দেখবেন এক জায়গায় লেখা আছে যে বাংলাদেশ হচ্ছে মিক্সড ইকোনমি, তাই তো? যেখানে একই সাথে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর কাজ করে, তাই তো? মিক্সড ইকোনমি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। মানে পুরোপুরি সরকারিও না সবকিছু, আবার পুরোপুরি বেসরকারিও না, সো দুইটার মধ্যে একটা ব্লেন্ড, তাই তো? স্যার একটা টার্ম আছে এমপিএ ভুক্ত নাকি কলেজ বা স্কুল, স্যার এই জিনিসটা একটু ওইখানে ক্লিয়ার। ওই যে দেখা গেছে যে তাদের বেতনের ক্ষেত্রে সরকার একটা পোর্শন দেয়, তাই তো? জি তো স্যার। আধা সরকারি টাইপের, তাই তো? ওইটাও কি হ্যাঁ, স্যার এটার সাথে মানে আর কি রিলেটেড? মানে আপনি এমনি সিম্পলি চিন্তা করেন যে ধরেন কথার কথা বাংলাদেশে আপনি ঠিক আছে, স্কুল, সরকারি স্কুল আছে, বেসরকারি স্কুল আছে, তাই না? এমপিও ভুক্তি তো এটা অন্য বিষয়, যেটা হচ্ছে শিক্ষকদের বেতন টেতন জড়িত আর কি। ও যখন আচ্ছা। আপনি যখন আপনি ওভারঅল চিন্তা করেন যে কোনো সার্ভিসের ক্ষেত্রে, এটা হসপিটাল সার্ভিস হইতে পারে বা ব্যাংকিং সার্ভিস হইতে পারে। তো সরকারি ব্যাংক তো আছে, সোনালী ব্যাংক আছে না? কিন্তু সবাই কি সোনালী ব্যাংকে যেতে বাধ্য? এরকম না। না স্যার।
ইনফ্যাক্ট বাংলাদেশে সরকারি খাতের থেকে বেসরকারি খাতের অবদান বেশি বাংলাদেশের অর্থনীতিতে। মানে আপনি যদি চাকুরিজীবী ভাবেন, সরকারি চাকুরিজীবীদের চাইতে বেসরকারি চাকুরিজীবী বেশি। তো চাকরির ক্ষেত্রে, জব এমপ্লয়মেন্ট তৈরির ক্ষেত্রেও প্রাইভেট সেক্টর একটা বড় রোল প্লে করে বাংলাদেশের ইকোনমিতে, তাই তো? কারণ সবাই তো সরকারি চাকরি পাচ্ছেও না, বা সরকার চাইলে দিতেও পারছে না সবাইকে সরকারি চাকরি, তাই না? তো কাজেই একটা মুক্ত বাজার অর্থনীতি আছে, যেখানে হচ্ছে বেসরকারি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে পারেন এবং সরকারের খুব বেশি হস্তক্ষেপ থেকে তারা একরকমের মুক্ত থাকেন। সো ফ্রি মার্কেট ইকোনমি বা মুক্ত বাজার অর্থনীতির এইটাই হচ্ছে মূল কথা, যে বাংলাদেশের অর্থনৈতিক সিস্টেমটা হচ্ছে সরকার খুব বেশি ইন্টারফেয়ার করে না, মার্কেট ওরিয়েন্টেড একটা ইকোনমিক সিস্টেম বা পুঁজিবাদী অর্থনীতি যেটাকে আমরা বলি যে ক্যাপিটালিস্টিক ইকোনমি। সো সেই জায়গাতে একটা লিবারালিজম আছে বাংলাদেশের অর্থনীতিতে। যেমন ধরেন, এই যে আমাদের এক্সপোর্টের 80%-এরও বেশি আসে গার্মেন্টস থেকে, যে সেক্টর থেকে আসছে, সেই সেক্টরের কয়টা গার্মেন্টস আপনি দেখছেন যে সরকারি গার্মেন্টস, যে সরকার তৈরি করছে এবং সরকার বেতন দেয় এবং সরকার পরিচালনা করে, এরকম? জানা মতো তো একটাও নাই মনে হয়। আমি দেখি নাই আর কি। হ্যাঁ, আমার জানা মতো একটাও নাই। সো $50 বিলিয়ন বেশি আসে যেই সেক্টর থেকে, এক্সপোর্টের আর্নিং এর 80% আসে আপনার এক্সপোর্ট বাস্কেটের, এবং যেখানে লোক, কয়েক লক্ষ মানুষ কাজ করছে, সেটা তো বেসরকারি খাত। তাই বাংলাদেশের অর্থনীতি বুঝতে হলে শুধু সরকারকে দিয়ে বাংলাদেশের অর্থনীতি বোঝা অসম্ভব, তাই না? তো সরকার একটা রোল প্লে করে অর্থনীতিকে রেগুলেশনের ক্ষেত্রে, কিন্তু আমরা দেখি যে বেসরকারি খাতের একটা বিরাট রোল আছে বাংলাদেশের অর্থনীতিকে মানে ভালো বা মন্দ রাখার একটা ব্যাপার জায়গা থেকে আর কি, ঠিক আছে? সেটা বুঝতে পারলে ভালো, তাহলে মনে হবে যে একটু বড় হচ্ছেন ধীরে ধীরে, তাই তো? সে এককভাবে কোনো অর্থনৈতিক অর্জন এককভাবে সরকারের কৃতিত্ব নয়, আবার এককভাবে সরকারও দায়ী না। হ্যাঁ, সো দায় এখানে আসলে দুই পক্ষের, মানে সরকারের সাথে সাথে বেসরকারি খাতকেও নিতে হবে আর কি, যদি বাংলাদেশের অর্থনীতিতে কোনো রকমের কোনো উইকনেস বা থ্রেট আমরা দেখতে পারি আর কি। সেটা আমরা এক্সাম্পলে আসবো হয়তো ধীরে ধীরে যখন বলছি। এখন আমাকে বলেন যে আপনারা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বোঝেন কিনা? এফডিআই বলে একটা জিনিস আছে, এটা কি জিনিস? ইনভেস্টমেন্ট কি জিনিস? মানে স্যার কোন খাতের উপরে স্যার বাইরে থেকে মানে কোন একটা ইনভেস্টমেন্ট আসতেছে এরকম বোঝায় কি? স্যার বাইরে একটা থেকে চলমান প্রসেসকে আমি হচ্ছে আমার একটা শেয়ার ওইখানে দিলাম, মানে বা সেইটাতে আমি কিছু বিনিয়োগ করলাম, যে এইখানে এইটুকু আমি আমার পক্ষ থেকে দিলাম, যে এইটুকু লাভ বা ক্ষতি হবে সেটুকু আমি এর দায়ভার নিচ্ছি, এরকম। যেমন ধরেন আমি মাইক্রোসফট বা অ্যামাজনকে বললাম বাংলাদেশে আসো তোমরা, এইখানে অফিস করো, আর তোমাদের যে আইটি এক্সপার্টস লাগবে সেটা ড্যাফোডিল থেকে আমাদের 200 ছেলে মেয়ে তোমরা হায়ার করো ক্যাম্পাস। সো এটাকে কি ফরেন ডিরেক্ট ইনভেস্ট? মানে জাপানের একটা আইটি ফার্ম আসলো, বা ধরেন সেটা, তারা যখন বাংলাদেশে বিনিয়োগ করে, সেটাকে কি এফডিআই ধরা যায়? কি কথা বলেন? মানে আপনার ধরেন একটা না স্যার, হ্যাঁ বলেন। যেমন ধরেন স্যামসাং একটা স্যার ওইটা কোরিয়ান তো স্যার কোম্পানি, রাইট? হ্যাঁ, স্যামসাং একটা কোরিয়ান কোম্পানি, তারা বাংলাদেশে প্ল্যান্ট করলো, বাংলাদেশে এখন তারা মেড ইন বাংলাদেশ স্যামসাং ফোন ম্যানুফ্যাকচার করছে। So একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে তারা বিনিয়োগ করেছে। এটা কি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নাকি অন্য কিছু বলে? এটাই হওয়ার কথা স্যার। আচ্ছা, ইনভেস্টমেন্ট কেন দরকার? ইকোনমিতে ইনভেস্টমেন্ট হইলে কি হয় বলো? মানে স্যার বিজনেসের সুযোগ বাড়ে, ব্যবসা ক্ষেত্রটা বড় হয়। সে তো ধরেন ব্যবসায়ী যার, তার সুযোগ তৈরি হলো, ঠিক আছে, বাকিদের কোনো লাভ আছে কাকে? মানে আমরা তো সবাই, আমরা অর্থনীতি আমাদের স্পর্শ করে। So, অর্থনীতিতে বিনিয়োগ বাড়লে, একটা দেশের অর্থনীতিতে যদি বিনিয়োগ বাড়ানো যায়, সেটা দেশি হোক বিদেশি হোক যেটাই হোক, তাতে অর্থনীতির কি সুবিধা? বিনিয়োগ হইলে কি লাভ হয় বলেন? স্যার ওই ধরেন বাংলাদেশের, মানে টোটালি যে কোম্পানি ধরলাম যে ওয়ালটন বাংলাদেশি কোম্পানি, এখন এখানে যদি একটা বিনিয়োগ হয়, বাইরের দেশের একটা কোম্পানি আসতেছে,
ওদের সাথে একটা কোলাবোরেশন হচ্ছে বা ওরা এখানে ইনভেস্টমেন্ট করছে, ওদের সাথে নেটওয়ার্কিং করে মানে হুম। দুই দেশের একটা সম্পর্ক হচ্ছে, আবার মানে মানে স্যার মোটামুটি নেটওয়ার্কিং বাড়ছে আর কি, এটাই যাবো। স্যার অর্থনীতিটা স্যার বড় হয় স্যার। নেটওয়ার্কিং হয়, অর্থনীতি বড় স্যার হয় আমাদের কিভাবে, বিনিয়োগ দিয়ে অর্থনীতি কি করে বড় হয়, ফর্মুলাটা কি, সেটাই তো জানতে স্যার পারছি। স্যার যেহেতু স্যার আমাদের মানে নিজস্ব যে অর্থনীতিটা আছে সেটার হ্যাঁ, বাইরেও আমরা কিছু ইনভেস্টমেন্ট বাইরে থেকে আনতেছি, তো সেক্ষেত্রে হ্যাঁ। আমাদের হচ্ছে লিকুইড মানিটা একটু বড় হচ্ছে, মানে আমাদের স্যার আমাদের নিজেদের কর্মক্ষেত্র বাড়তেছে। আচ্ছা, এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, ঠিক আছে, বিনিয়োগ জি হলে স্যার। নতুন একটা ফ্যাক্টরি হলো বা অফিস হলো, সেখানে কিছু মানুষের চাকরির ব্যবস্থা হলো, তাই তো? সো মোর ইনভেস্টমেন্ট মানে মোর জব অপরচুনিটিজ উইল বি ক্রিয়েটেড ইন দ্য ইকোনমি। সো যখন জব অপরচুনিটিস ক্রিয়েট হয় তখন বেকার মানুষ কাজ পায়, সো মানুষের আয় বৃদ্ধি পায়, রাইট? সো মোর ইনকাম। এবং যখন ইনকাম বাড়ে, ধরেন কথার কথা যে আপনি হয়তো এখন বেকার আছেন, কিন্তু একটা আইটি ফার্মে আপনার জব হলো, কারণ কেউ একজন কোনো এক উদ্যোক্তা এই ফার্মটা তৈরি করছে। সো আপনার যখন ইনকাম বাড়বে, 50,000 টাকা ইনকাম হবে, এবং তাতে করে কি হবে, তারা আপনার ক্রয় সক্ষমতা বাড়বে, তাই তো? আপনি আরো বেশি কিনতে পারবেন জিনিসপত্র, অর্থনীতিতে ক্যাশ ফ্লো বাড়বে, তাই তো? এবং একই সাথে আপনার কনজাম্পশনের সাথে সাথে কিছু আয়ের একটা অংশ আপনি হয়তো কি করবেন, আপনি হয়তো জমাবেন, সেভ করবেন, তাই তো? এবং অর্থনীতি সূত্র বলে সমস্ত সেভিংসই আলটিমেটলি ইনভেস্টমেন্টে যায়। সো বেসিক্যালি আপনি যদি একটা অর্থনীতিকে চাঙ্গা করতে চান, শুধুমাত্র বিনিয়োগ বাড়িয়ে একটা অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব, সেটা দেশি হোক, বিদেশি হোক, সরকারি হোক, বেসরকারি হোক, যে কোনো ভাবেই হোক। তো যত বেশি বিনিয়োগ হবে তত নতুন ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, এবং তত নতুন জব এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হবে, তাতে করে মানুষের ইনকাম বাড়বে, এবং ইনকাম বাড়লে মানুষের সেভিংস এর ক্যাপাসিটি বাড়বে, এবং সমস্ত সেভিংস আলটিমেটলি যখন ইনভেস্টমেন্টে যাবে, সেটা একটা চক্রের মতো চলতে থাকবে, তাই তো? এটা হচ্ছে ভালো চক্র। আপনারা ছোটবেলায় কি দারিদ্র্যের দুষ্ট চক্র বলে কিছু একটা পড়ছেন? র্যাগনার নার্স নামে একজন দেশের, জি স্যার, করছি। মানে গরিব দেশ কেন গরিব, ওটার ব্যাখ্যা হচ্ছে ওইটা, যে গরিব দেশে ইনভেস্টমেন্ট নাই, ইনভেস্টমেন্ট না থাকলে ওদের জব অপরচুনিটিও নাই, তো বেকার মানুষের তো আয় নাই, তার আবার সঞ্চয় কি? আর যেহেতু তার সঞ্চয় নাই, সেহেতু তার কোনো পুঁজি হয় না, সে কখনো বিনিয়োগও করতে পারে না। সে সারা জীবন সে কি, একটা দুষ্ট চক্রের মধ্যে ঘোরাফেরা করে, গরিব দারিদ্র্যের দুষ্ট চক্র। তো ওইটা হচ্ছে খারাপ চক্র। আমি এই যে গল্পের চক্রের কথা বললাম সেটা হচ্ছে ভালো চক্র। So আমাকে অর্থনীতিকে যদি চাঙ্গা করতে হয়, তাহলে বিনিয়োগ বাড়াতে হবে। সেটা যদি দেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আকৃষ্ট না হয়, আগ্রহী না হয়, তাহলে আমার বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। সো আমরা আইটিতে আমরা প্রচুর জাপানিজদের অ্যাট্রাক্ট করার চেষ্টা করছি, যে জাপানিজদের যেহেতু হচ্ছে গিয়ে ওদের ইয়াং পিপলদের একটা ক্রাইসিস আছে, সো ওদের আইটি লিটারেট ছেলে মেয়ে দরকার। সো বাংলাদেশের ফিউচার একটা হিউজ অপরচুনিটি আছে যে জাপান থেকে ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার আইটি সেক্টর। সো আপনাদের ফিউচার এমপ্লয়ার হতে পারে কোন একটা জাপানিজ কোম্পানি। হ্যাঁ, তো এই সেই সুযোগটা এই অর্থনীতিতে তৈরি করতে পারলে ভালো, কারণ একটা সময় বলা হতো যে বাংলাদেশ হচ্ছে কৃষিভিত্তিক অর্থনীতি, এখনো বলা হয়, কারণ এখনো সংখ্যাগরিষ্ঠ মানুষ কৃষিকাজের সাথে জড়িত। বাট আপনি যদি জিডিপিতে কৃষির কন্ট্রিবিউশন হিসাব করেন, তাহলে দেখবেন সেটা কত। জিডিপি বোঝেন আগে, ফার্স্ট বলেন যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বোঝেন, জিডিপি কি, নাম শুনছেন? মোট দেশজ উৎপাদন। শুনছিলাম স্যার, আরেকবার একটু আপনি বলুন। মানে একটা দেশ তার পুরো 1 বছরের মধ্যে যে পরিমাণ নতুন সেবা বা পণ্য তৈরি করে, ওটা হচ্ছে ওই বছরের জন্য ওই দেশটার জিডিপি। কথার কথা 2022 সালে যদি বাংলাদেশের যত সেক্টর আছে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, সার্ভিস সেক্টর এন্ড এগ্রিকালচার সেক্টর মিলে তারা যত গুডস এন্ড সার্ভিসেস তৈরি করলো, সেটার মানিটারি ভ্যালুয়েশন যদি হয় 100 টাকা, তাহলে আমরা বলবো যে 2022 সালে বাংলাদেশের জিডিপি ছিল 100 টাকা। ওইখানে সরকারের কন্ট্রিবিউশন আছে, বেসরকারি সেক্টরের কন্ট্রিবিউশন আছে, পাবলিক ইনভেস্টমেন্ট, পাবলিক কনজাম্পশন, প্রাইভেট ইনভেস্টমেন্ট, প্রাইভেট কনজাম্পশন। হ্যাঁ, ওটার মধ্যে যুক্ত হবে রেমিটেন্সের ইনফ্লো, তাই তো? হ্যাঁ, এক্সপোর্টের যে আর্নিং হলো, এভাবে আমি যুক্ত করে আমি বললাম যে এই বাংলাদেশের জিডিপি হচ্ছে এটা। তো আমরা চাই প্রতি বছর আমাদের জিডিপিটা বাড়ুক। সেটা যদি 6%, 7% করে বাড়ে, সেটা আমরা মনে করি যে হ্যাঁ, তাহলে বাংলাদেশের অর্থনীতিটা বড় হচ্ছে, বিকজ প্রতি বছর আমাদের প্রোডাকশন ক্যাপাসিটিটা বাড়ছে, তাই তো? সো এটা বাড়ানোর জন্য আমরা কাজ করি অর্থনীতিতে। হ্যাঁ,
যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি তাহলে অর্থনীতি গ্রো করবে। তো অ্যাকচুয়ালি আমাদের অর্থনীতির জিডিপি যদি দেখবেন যে $400 বিলিয়ন বেশি, তাই তো? তাই না? তো $400 বিলিয়ন তো একেবারে কম না, বেশ ভালো, তাই তো? হ্যাঁ। সো এখানে আমরা যদি দেখি ও টোটাল জিডিপিতে এগ্রিকালচারাল সেক্টরের কন্ট্রিবিউশন কি মনে হয় কত পার্সেন্ট হতে পারে? যে $100 যদি হয় জিডিপি, এগ্রিকালচার থেকে কত টাকা আসে আমাদের? মানিটারি ভ্যালুয়েশন এগ্রিকালচার সেক্টর থেকে কত আসতে পারে আপনার কি মনে হয়? 60%। 30-40। 30-40, একজন বলছেন 20, আরো কম, 60 20 এরও কম। স্যার 20 রকম। জি 20 এরও কম, 15 এরও কম। ঠিক আছে, লাস্ট আমি দেখেছি 12 কি 13%। ঠিক আছে, সে এত তো কমে বাংলাদেশ, গেছে? জি এটা তো ডেটা, সরকারি ডেটা। আনলেস আপনার মনে হয় যে এটা আমি রূপকথার গল্প শোনাচ্ছি, এটা ভেরিফাইয়েবল ফ্যাক্ট। বাংলাদেশের অর্থনীতি এখন চাকরিজীবীদের অর্থনীতি। বাংলাদেশের এই অর্থনীতিতে মেজরিটি মানুষ এখন সার্ভিস সেক্টরের সাথে ওরিয়েন্টেড। তো আমরা মধ্যবিত্তের যে টিপিক্যাল মাইন্ডসেট যে চাকরি করব, ব্যবসা করব না, এবং কি কৃষি কাজও করবো না, কৃষকের ছেলে কৃষক হচ্ছে না। তো আমাদের অর্থনীতির 50%-এরও বেশি আসে সার্ভিস সেক্টর থেকে, অ্যারাউন্ড 30-35% আসে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে। আর এই যে বললাম যে কৃষি থেকে জিডিপির কন্ট্রিবিউশন হচ্ছে less than 15%। তো এটা হয়তো অনেকে জানা নাই আপনাদের, আই ডোন্ট নো, মানে প্রথমবার হয়তো শুনছেন আর কি, বাট এটাই হচ্ছে বাস্তবতা। তো আপনি সিএসসি পরে নিশ্চয়ই আশা করছেন না যে মাছের ফার্ম দিবেন বা মুরগির ফার্ম দিবেন, আপনি বড়জন আইটি ফার্ম দিবেন। আইটি ফার্ম, সফটওয়্যার ফার্ম তো আর কৃষি ফার্ম না, রাইট? তাই না? জাস্ট বিকজ এটার নাম ফার্ম তার মানে এই না যে ওটা এগ্রিকালচার, তাই তো? কারণ আমার সাথে আপনি এগ্রি করেন বা না করেন, এগ্রি করাটা একটা কালচার, বাট ওটা এগ্রিকালচারও না যে ঠিক এটা এগ্রিকালচার না। এগ্রিকালচার হচ্ছে অ্যাকচুয়াল ফিল্ডে যারা কাজ করে, তাই তো? সো এইটাতে আমরা যে দেখি ডেটা ডেটা বলছে যে আমাদের এগ্রিকালচারের কন্ট্রিবিউশন আগের তুলনায় অনেক কমে গেছে। হ্যাঁ, এবং ধীরে ধীরে আরো লেবার ট্রান্সফার হচ্ছে। So, সামনে হয়তো আরো কমে আসবে। সবাই চাকরি খুঁজছে, সরকারি না হলে বেসরকারি একটা চাকরি খুঁজছে। আর ওদিকে শিল্প ক্ষেত্রে যতটা বিনিয়োগ আমরা আশা করি ততটা শিল্প ক্ষেত্রেও লেবার ট্রান্সফার হয়েছে। শহরে আসছে অনেকে, শিল্পে শ্রম দিচ্ছে কারণ ওখানে বেশি টাকা পাচ্ছে হয়তো, কিন্তু তারপরেও আমাদের এখানে একটা মানে ওইটা একটা গুণগত পরিবর্তন হয়ে গেছে বাংলাদেশের অর্থনীতি। আর কি আছে স্লাইডে দেখবেন যে আমরা লোনের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আমাদের বড় বড় মেগা প্রজেক্ট গুলাতে আমরা মূলত দেখি যে আমরা প্রচুর ঋণ করছি, তাই তো? $1 বিলিয়ন ঋণ করছি রাশিয়া থেকে, চায়না থেকে, তাই তো? ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ থেকে, তাই তো? রিসেন্টলি আমরা আইএমএফ থেকে মনে হয় $4.5 বিলিয়ন ঋণ করেছি, যেহেতু অর্থনীতিতে আমাদের খরচ বেশি, আয় কম। সো প্রতি বছর যে বাজেট হয় বাংলাদেশের, হিস্টোরিক্যালি আমাদের বাজেট হচ্ছে ঘাটতি বাজেট। 52 বছরে প্রতিটা বাজেটই হচ্ছে ডেফিসিট বাজেট, আমরা কখনোই সারপ্লাস বাজেট করি নাই। সো যখন আপনার আয় থেকে ব্যয় বেশি, তখন বাকি বাকি যে টাকাটা আপনার ঘাটতি আছে, তখন ওইটা আপনাকে লোন করতেই হচ্ছে, তাই তো? তো বাংলাদেশ 52 বছর ধরেই লোন করে যাচ্ছে, এও নতুন কোনো কিছু না। আহ প্রশ্ন হতে পারে যে আমরা যে পরিমাণ লোন করছি ভবিষ্যতে এই লোন তো আমাদের ফেরত দিতে হবে। তো যখন ইন্টারেস্ট এবং অন্যান্য ব্যাপার যুক্ত হবে, এই লোন পরিশোধ করতে গেলে অর্থনীতি একটা চাপের মুখে পড়বে কিনা, এটা একটা ভালো প্রশ্ন, তাই তো? সে তো ধরেন সময় বলে দেবে। এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ কোনো লোনের ইনস্টলমেন্ট মিস করে নাই। তো আমাদের ইতিহাসে ডিফল্ট করার হিস্ট্রি নাই আর কি, মানে রেকর্ড নাই। সো যদি হয় তাহলে প্রথমবারের মতো ঘটবে আর কি, যে বাংলাদেশের একটা ঋণের কিস্তি দেওয়ার কথা ছিল কিন্তু কিস্তি মিস হয়েছে আমাদের, তাই তো? এইটুক পর্যন্ত কারো কোনো কোয়েরিজ আছে? থাকলে করতে পারেন। অর্থনীতি নিয়ে অনেকেরই অনেক কিছু মনে হয়। তো আপনার যা মনে হয় আপনি বলতে পারেন যে আমার এরকম মনে হয়। স্যার ওই যে শুরুতে যেটা বলেন ন্যাশনালাইজড ইকোনমি আর ডিন্যাশনালাইজ, ওইটা একটু ক্লিয়ার করবেন। ন্যাশনালাইজ ইকোনমিতে হচ্ছে স্টেট বা রাষ্ট্র প্রধান সব দায়িত্ব নেয় অর্থনীতির, যেটা হচ্ছে চায়না বা রাশিয়া বা কিউবা বা ভেনেজুয়েলা বা নর্থ কোরিয়াতে আমরা দেখি। বাংলাদেশকে ওই ধরনের রাষ্ট্র আপনার মনে হয়? না স্যার, তাহলে হচ্ছে ডিন্যাশনালাইজ ইকোনমি আমাদের। ন্যাশনালাইজ ইকোনমিতে হলে তো আপনার 10 লাখ টাকা দিয়ে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার কথা না।
আপনার সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার কথা, কারণ রাষ্ট্র আপনার উচ্চশিক্ষার দায়িত্ব নেওয়ার কথা। তা তো ঘটে নাই আপনার সাথে, তাই না? স্যার ন্যাশনালিজম করলে কি আমাদের সবার জন্য ভালো হতো না, ভোক্তার জন্য বিশেষ করে? তাই কি ধরেন সবাইকে বাধ্য করা হলো যে টেলিটকের সিমই ব্যবহার করতে হবে, আপনার হাতে অপশন নাই, বা বিমান বাংলাদেশেই চলতে হবে, আপনার হাতে আর কোনো অপশন নাই, বাট তাতে করে যদি আমরা ওটা খুব ধন্য হতাম? হ্যাঁ, না স্যার, যদি ওটা ফ্রি করে দেয় বা আমাদের জন্য যদি ওই না না, ফ্রি কষ্টটা যদি কম ন্যাশনালাইজেশন হয়। মানে ফ্রি না তো, আপনি ভুল ভাবছেন তো। মানে সরকারি, ধরেন কথার কথা, বেসরকারি সব ব্যাংক বন্ধ করে বললো সবাইকে সোনালী ব্যাংকের সার্ভিসই নিতে হবে। একটা তো হচ্ছে সোনালী ব্যাংকের ওই সক্ষমতা আছে কিনা বাংলাদেশের কোটি কোটি মানুষকে সার্ভিস দেওয়ার, এবং সেই সার্ভিস কোয়ালিটিতে আমি স্যাটিসফাইড হবো কিনা, নাকি আমার হাতে চয়েস থাকবে যে আমি চাইলে সোনালী ব্যাংকও ব্যবহার করতে পারি, আমি চাইলে রাজ বাংলা ব্যাংকও ব্যবহার করি। আপনার কি মনে হয়? বাট স্যার, এখানে যখন বেশি চয়েস আসে অনেক সময় ভোক্তাদের প্রতারিত হওয়ার মানে একটা ইয়ে থাকে। সেটার অনেক জন্য তো বিজনেস। হ্যাঁ, সেটার জন্য তো গভর্নমেন্টের আলাদা রুলস এন্ড রেগুলেশন থাকবে, তার বাজার মনিটরিং থাকবে। মানে আপনি যেটা সলিউশন হিসেবে ভাবছেন যে সরকার যদি একা দিত, মানে ধরেন কথার কথা ইলেকট্রিসিটি সরকার দেয়, তাই না বাংলাদেশে? জি স্যার। নাকি আপনার কাছে অনেকগুলো অপশন আছে, যে বাংলাদেশে 5টা কোম্পানি আছে যেখান থেকে আপনি চুজ করে কিনতে পারেন যে কার থেকে আমি নেবো লাইন, এরকম তো না। তো No, স্যার। বিদ্যুতের দাম কি হবে এটা সরকার ডিসাইড করে না? জি স্যার। এখন আপনি ধরেন সবকিছুকে বেসরকারি হাতে হাতে ছেড়ে দেওয়া কি খুব ভালো? যেমন ধরেন ফায়ার সার্ভিস, আপনি ধরেন বললেন কি প্রাইভেটই ভালো, তো ফায়ার সার্ভিসকে আপনি যদি প্রাইভেটাইজ করে দেন, তো আপনার বাড়িতে আগুন লাগলে তো আপনি ফোন দিলে ওরা বলবে যে কয় টাকা দিবেন, তারপরে বার্গেইন চলবে কিছুক্ষণ, বলবে না আর টাকা বাড়ায় দেন, তাই না? কারণ আমি তো ভাই পোষায় না, কারণ আমি তো প্রাইভেট কোম্পানি, আমার লাভের ব্যাপার আছে না, কত টাকার পানি যাবে, তাই না? কাজে কিছু জিনিসকে আপনি প্রাইভেটাইজ করতে পারবেন না তো, ওইটা সবসময় সরকারি থাকবে, তাই না? আর্মিকে আপনি প্রাইভেটাইজ করতে পারেন, ধরেন আর্মি কোনো দেশে আছে প্রাইভেট আর্মি? বন্ধ। আমরা দেখি যে মিক্সড ইকোনমিতেই অলমোস্ট মেজরিটি কান্ট্রিজ গেছে, কারণ হচ্ছে গিয়ে সরকারি খাতের কিছু সুবিধা আছে, আবার বেসরকারি খাতেরও কিছু সুবিধা আছে। সো আমরা একটা ব্লেন্ডেড অ্যাপ্রোচে যাই, তখন আমরা ভাবি যে দুইটা থেকে ভালো জিনিসগুলোকে নিয়ে আমরা একটা সলিউশন জেনারেট করার চেষ্টা করি, ঠিক আছে? বাংলাদেশে তো এনজিও আছে, ওটাকে বলে থার্ড সেক্টর, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, ডিরেক্টলি প্রাইভেট সেক্টর না, বাট আবার সরকারিও না, তাই তো? তো বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো কাজ করছে, তারাও আবার বিদেশ থেকে ফান্ডিং পাচ্ছে, এনজিও তাই তো? কি আমরা বেসরকারি বলবো না, তাহলে ওরা কি? না না, এনজিও প্রাইভেট সেক্টর না তো, মানে সরকারিকে বলে পাবলিক সেক্টর, আর প্রাইভেট সেক্টর হচ্ছে গিয়ে বেসরকারি কাজ, আর এনজিও হচ্ছে থার্ড সেক্টর। ওটা ওটা হচ্ছে প্রফিটের জন্য তৈরি না, আবার সরকার ওইটার ওনার না, ওটা বেশ মানে বলাই আছে নন গভর্নমেন্টাল। মানে ধরেন প্রাইভেট সেক্টরের মূল কথাই হচ্ছে গিয়ে প্রফিট ম্যাক্সিমাইজ করা। সো প্রাইভেট যে কোনো ব্যবসার ক্ষেত্রে ব্যবসায়ী চাইবে যে আমি 100 টাকা বিনিয়োগ করে আমার 110 টাকা লাগবে, 10 টাকা লাভ লাগবে আমার, বিকজ ওর ধর্মই এটা। আর গভর্নমেন্টের ধর্ম হচ্ছে পাবলিককে ওয়েলফেয়ার ইনশিওর করা। সো গভর্নমেন্টের যদি লস কে এক রকমের সরকার ধীরে ধীরে বেসরকারি খাতের হাতে ছেড়ে দিয়েছে, এবং হচ্ছে গিয়ে একটা স্বাধীনতা দেওয়া হয়েছে, যেটাকে মুক্তবাজার অর্থনীতি বল। সরকার খুব বেশি হস্তক্ষেপ করে না এই বাজারে, তাই তো? অনেক ক্ষেত্রে সরকার চাইলেও পারে না, যেমন গত রমজানের ক্ষেত্রে সরকার অনেক পণ্যের দাম নির্ধারণ করে দিতে চেয়েছে, কিন্তু এটা পারে নাই, গভর্নমেন্ট ব্যর্থ হয়েছে, তাই তো? তো অনেক ক্ষেত্রে বাজারের অনেক কিছুর উপরই সরকারের নিয়ন্ত্রণ থাকবে না মুক্তবাজার অর্থনীতিতে। আমরা যে ইনভেস্টমেন্ট গুলো নিচ্ছি, ইনভেস্টমেন্ট নেওয়ার মানে কি এরকম যে আপনি যদি আমার একটা ব্যবসায় ইনভেস্ট করেন তাহলে এর কিছু অংশ আপনার অধীনে চলে যাচ্ছে? না, এটা জরুরি না। মানে ধরেন আমরা যে হাইটেক পার্ক গুলা তৈরি করছি, গাজীপুরে কালিয়াকৈরে যে 1200 বিঘা জমির উপরে বঙ্গবন্ধু হাইটেক পার্ক,
জি স্যার। ওইখানে তো আমার 1200 বিঘা ল্যান্ড আছেই সরকারি জমি, তাই না? হ্যাঁ ওইখানে কোনো আইটি ফার্ম যদি অফিস করে, সেটা তো সে জায়গা কিনে নিচ্ছে এমন না, সে ওইখানে ওইটা লিজ নিচ্ছে হয়তো 99 বছরের জন্য। এবং সরকার ওইখানে তাকে কিছু সুবিধা দিচ্ছে যে 10 বছর পর্যন্ত তার ট্যাক্স দিতে হবে না। হ্যাঁ, অন্যান্য বাংলাদেশে আপনি যে কোনো একটা মুদি দোকান দেন, আপনাকে ট্রেড লাইসেন্স করা লাগবে এবং আপনাকে ট্যাক্স দিতে হবে ব্যবসার উপর। হ্যাঁ, এবং ভ্যাট দিতে হবে। আইটিতে তো গভর্নমেন্ট আলাদা একটা বলেছে যে না, ইনভেস্টরদেরকে এনকারেজ করার জন্য একটা ইনসেন্টিভ হিসেবে 10 ইয়ার হচ্ছে ট্যাক্স হলিডে। সো সে 10 বছর পর্যন্ত কোনো ট্যাক্স সরকারকে না দিয়েও ব্যবসা করতে পারবে। সো গভর্নমেন্ট এটা কেন করছে আপনার কি মনে হয়? গভর্নমেন্ট তো এরকম মানে ওনারশিপ পাচ্ছে না। হ্যাঁ, স্যার আমি বলছিলাম যে ধরেন জাপান থেকে একটা কোম্পানি আসলো আর সে বাংলাদেশে হচ্ছে একটা জায়গায় ইনভেস্ট করলো, সেক্ষেত্রে ওরা কি হয়েছে ইকুইটি যেটাকে বলে সম্ভবত যে 30% ওরা নিয়ে নিচ্ছে বা এরকম কিছু কিনা? মানে কি নিয়ে নিচ্ছে, সরি বুঝি না। ওনারশিপটা মানে তুমি মানে না শেয়ার না, নিয়ে নিচ্ছে ওনারশিপ কেন নিতে যাবে? বাংলাদেশে আসবে, তারা একটা ল্যান্ড কিনতে পারে বা একটা ল্যান্ড ভাড়া নিতে পারে রেন্টের ভিত্তিতে। তারা একটা অফিস পরিচালনা করবে, সেখানে ওনারশিপ চেঞ্জের প্রশ্ন তো আসা জরুরি না। 100% ওনারশিপ তার থাকতেই পারে। গুগল মানে ফেসবুক বাংলাদেশে একটা অফিস করছে, তাতে কি বাংলাদেশ কোনো ওনারশিপ পাইছে ফেসবুকে? না স্যার। তো কিন্তু অফিসটা করতে বাধ্য হয়েছে কারণ হচ্ছে ফেসবুক বাংলাদেশে ব্যবসা করছে, অ্যাড রেভিনিউ জেনারেট করছে, কিন্তু বাংলাদেশ সরকারকে কোনো ট্যাক্স দিবে না, এটা তো হইতে পারে না। সো ভ্যাট দেওয়ার জন্য অ্যামাজনের অফিস আছে বাংলাদেশ। হ্যাঁ, আমরা যে বিএলসি চালাই, অ্যামাজনের ক্লাউড সার্ভারে হোস্ট করা, আমরা তো কয়েক লক্ষ টাকা পে করি বছরে অ্যামাজনকে। সো তারা তো ব্যবসা করছে, সো ব্যবসা করলে তো কর দিতে হবে সরকারকে। সো ব্যবসা করবে বাংলাদেশে, কর দিবে আমেরিকান সরকারকে, তা তো হয় না, তাই না? জি So, তার মানে তো এই নয় যে অ্যামাজন আর ফেসবুকের মালিকানার একটা অংশ বাংলাদেশ পেয়ে গেল। মালিকানা তো ডিফারেন্ট জিনিস। সে হইতে পারে, তাই না? মূলত আমার স্যার। আমার দিক থেকে ইয়ে হচ্ছে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো, ওনারশিপ নেওয়া বাংলাদেশের কোনো হেডেক না। একটা সৌদি কোম্পানি আরামকো, কথার কথা, সৌদি আরামকো ওয়ান অফ দ্য টপ কোম্পানিজ ইন সৌদি আরব। সে যদি এসে বাংলাদেশের ওই কোন একটা ইকোনমিক জোনে বিনিয়োগ করে, ওই বিনিয়োগ পাইলে আমি খুশি, কারণ আমাদের কিছু লোকের কাজ দিল সে। ওইখানে আমাদের লোক ওইখানে কাজ করে কিছু শিখতে পারলো, যেটা আমি টেকনিক্যাল নলেজ জেনারেট হইলো, অতি আমরা খুশি, এমপ্লয়মেন্ট জেনারেশন করছে। ওর ওর কোম্পানির ওনারশিপ নিতে আমার কোন ঠেকা পড়ছে? ওর যে ওর কোম্পানি শেয়ার কিনতে যাবো আমি? ওর কোম্পানি শেয়ার কেনার তো এখানে প্রশ্ন না। আর ও বা বেচতে যাবে কেন আমার কাছে? বিষয়টা ওইটা না। বিষয়টা হচ্ছে ও আসবে, বাংলাদেশে অপারেট করবে, আমাদের ইকোনমিতে কিছু নতুন জব ক্রিয়েট করবে, কারণ আনএমপ্লয়মেন্ট একটা বড় সমস্যা বাংলাদেশের ইকোনমি। ওই যে শর্ট অ্যানালাইসিস এর উইকনেস এর মধ্যে আসবে। আমরা যে পরিমাণ গ্রাজুয়েট প্রডিউস করি, সেই পরিমাণ জব তো আসলে মার্কেটে নাই। কিন্তু সবাই এক্সপেক্ট করে যে ভালো একটা জব পাবে পড়াশোনা শেষ করে। তো এটা একটা অর্থনীতির একটা বড় সমস্যা। তো বিনিয়োগ না বাড়াইলে তো আপনার এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না। সবাই চাকরি খুঁজবে, কেউ চাকরি দিবে না, তাহলে চাকরিটা দেবে কে? তাই না? কেউ না কেউ তো উদ্যোক্তি হয়ে চাকরির ক্ষেত্র তৈরি করতে হবে। তো সেটা হচ্ছে বিষয়। সো গিগ গিগ ইকোনমি নামে একটা জিনিস আছে, জিআইজি, গিগ বলে। আপনার এই টার্মের সাথে পরিচিত কিনা? না স্যার। কি বলেন আপনার? আউটসোর্সিং শুনছেন? আইটিতে যে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করা যায়, জি স্যার। যে স্যার পরিচিত স্যার, ওই যে আপনার ফ্রিল্যান্সিং আহ, মানে স্যার ওই রিমোট জব গুলোর মতো স্যার, টেম্পোরারি জব যেগুলো হ্যাঁ, থাকে। মানে আপনার ফুল টাইম কোনো জব না, আপনি প্রজেক্ট বুঝতে পারছি। বেসিসে জব করতে পারেন। যে আপনার একটা ফরেন ক্লায়েন্ট আছে, তার একটা কাজ করে দিতে হবে, সেই ক্লায়েন্ট হচ্ছে লন্ডনে বসে আছে। সো আপনি তখন বলবেন যে আমি তো এটা পারি, ও তোমার লোগো ডিজাইন করা লাগবে, আমি লোগো ডিজাইনিং পারি। সো আমি তোমাকে লোগো বানাই দিব, বিনিময়ে আমারে কত পাউন্ড দিবা তুমি। সো বাংলাদেশে বসে আপনি ব্রিটিশ পাউন্ড কামানোর সুযোগ আছে এবং কামাচ্ছো, তাই তো? জি স্যার। বা ইভেন ইউটিউবাররা যে মানে অ্যাডসেন্স এর চেক পাচ্ছে গুগল থেকে, তাই না?
তো সেটাও এক রকমের গিগ ইকোনমি, যে ব্লগিং করছে, ফুড ব্লগিং বলেন, এই বলেন সেই বলেন, কামাচ্ছে তো অনেকে, নাকি 10 লাখ টাকাও কামাচ্ছে, ভালো, ঠিক আছে। সো বাট এগুলো কোনো ফুল টাইম জব না। হ্যাঁ, হ্যালো, বলেন। জি স্যার, জি স্যার। না স্যার, কিছু বলতেছেন। এইসব আপি টুপি আছে, তাদের হাজবেন্ডরা আছে, তাই না? স্যার উনি হচ্ছে হ্যাঁ। মাসে 10 লাখ টাকা ইনকাম করে। কি করে? সরি। তো সালাউদ্দিন সুমন স্যার, মানে রিসেন্টলি স্যার প্রথম আলোয় পড়ছিলাম, উনি আগে সাংবাদিক ছিল কিন্তু এখন ইউটিউব করে পার মাসে স্যার 10 লাখ টাকা ইনকাম করে। হ্যাঁ, এটা হলো, মানে সে ভাবতেই পারে যে এটা আমি ইন্ডিপেন্ডেন্ট কন্টেন্ট ক্রিয়েটর, আমি কারো চাকরির ধারধারি না, আমি নিজের মতো কন্টেন্ট বানাই, আমার একটা কি নিজস্ব প্ল্যাটফর্ম আছে যেখানে আমি কন্টেন্ট পোস্ট করি, তাই তো? সো পুরো মডেলটাই ডিফারেন্ট, রাইট? এই ধরনের, আর আজকে থেকে 10 বছর আগে যেটা কেউ ভাবেইনি, যেটা একটা প্রফেশন হতে পারে কারো, যে ইনফ্লুয়েন্সার, আমি সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলে একটা জিনিস আসছে, তাই না? যে তাদেরকে আবার দাওয়াত করে খাওয়ানো টাওয়ানো হয়, যে তারা যেহেতু অনেক ইনফ্লুয়েন্স করতেছে আমাদের ইয়াং জেনারেশনকে, অনেক সেলিব্রিটিজ আছে, তাই তো? সেই অর্থনীতি আছে, অনেকের নাম না নেই আমরা, ঠিক আছে, অনেকের প্রিয় মানুষও আছে, আইডল আছে তাদের এখানে, বা কারো মুরিদ, মুরিদও থাকতে পারে, পীর আছে অনেকের। জি স্যার। স্যার প্লিজ। আছে, থাকুক, তাদের মনে কষ্ট না দেয়। মাইন্ড করে যেতে পারে ওরা আবার। হ্যাঁ, তারা দেশকে রিপ্রেজেন্ট করে যেহেতু, সো ঠিক আছে, তাদের প্রতি সম্মান রেখে বলি তারা অর্থনীতিতে একটা বড় এখন একটা জায়গা তৈরি করছে তাদের মতো করে, যে সেলফ এমপ্লয়মেন্টের সুযোগ তৈরি করছে, খারাপ না। বেকার মানুষ, কাজ নেই, এখন কি করবে, তো করছে, কিছু একটা করে খাচ্ছে তো। এবং অনেক ক্ষেত্রে আহ, ঠিক আছে, তারা, এটার কোনো সার্টেনটি নাই, একটা আনসার্টেন, কোনো পার্মানেন্ট কন্ট্রাক্টও নাই তাদের সাথে, তারা হচ্ছে প্রজেক্ট বেসিসে কাজ করছে। হ্যাঁ, তো সেটা একটা ফ্লেক্সিবিলিটি আছে। হ্যাঁ, বলেন। কি? সরি, মিস করেছি, বলেন, শুনতে পাইনি। স্যার তেমন কিছু না স্যার, ওই ওদের নাম বলছিলাম স্যার। না, নাম বলার দরকার নাই তো, আমি তো মানে কনসেপ্টটা বোঝাটা দরকার। নাম তো এক্স ওয়াই জেড হইতেই পারে, নাম বদলাইতেই পারে নানান সময়, এক একজনের এক একটা সময় আসে, তাই তো? আর ভুলেও যায় মানুষজন একটু, তাই না? সো আপনি যদি ওইটাকে কারেন্সি হিসেবে ইয়ে করেন, যে আমার এত ফলোয়ার আছে, আমি এত লাইক পাই, আমার এত এই আছে সেই আছে, এত রিচ হয় আমার এঙ্গেজমেন্ট, ঠিক আছে। তো গিগ ইকোনমি বাংলাদেশের ইকোনমিতে এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে রিসেন্ট টাইমস এর ট্রেন্ডের মধ্যে, তাই না? আমরা যদি ইভেন্ট পাঠাও, উবার যে চালাচ্ছে, সেটাও কোনো ফুল টাইম জব না, তো অনেকে সেইখানেও একটা কি আর্ন করছে। বা ইভেন আপনারা যদি টিউশনিও করেন, সেটাও একটা গিগ ইকোনমি, ওটা ঠিক লং টার্ম কোনো ক্যারিয়ার অপশন না, কিন্তু আপনি বাসায় গিয়ে একটা টিউশন দেন, মাস শেষে কিছু কি পান, সম্মানই পান, তাই তো? সো ঠিক আছে, ফর্মাল সেক্টরের বাইরে গিয়ে ইনফর্মাল সেক্টরে আপনি কিছু আর্ন করছেন, তাই তো? সো এটা নিয়ে দেখবেন স্লাইডে, দুইটা স্লাইডে ছোট্ট করে বলা আছে যে গিগ ইকোনমি কিছু ভালো দিক আছে, আবার কিছু খারাপ দিকও আছে আর কি, তাই তো? আমরা ব্লু ইকোনমি নিয়ে অলরেডি মনে হয় বলেছি, যখন আমরা ইয়ে পড়ছিলাম, জিওগ্রাফি পড়িয়েছিলাম, তখন মনে হয় বলেছিলাম যে সমুদ্রকে কেন্দ্র করে যে অর্থনৈতিক কাজগুলো গড়ে ওঠে, তাই না? সেটা ইকো ট্যুরিজম হতে পারে, ওইখানে ফিশারিজ হতে পারে, সেইখানে এনার্জির একটা এক্সপ্লোরেশন হতে পারে, তাই তো? তো সেইটা নিয়েও বাংলাদেশে এখন আমরা আমরা অপরচুনিটি দেখছি, যে বাংলাদেশে মেরিটাইম ইউনিভার্সিটি হয়েছে বেশ কয়েকটা, সমুদ্রবিদ্যা নিয়ে তারা গবেষণা করছে। তো ফিউচারে হয়তো সাউথে আমাদের যে বঙ্গোপসাগর আছে, সেখানেও একটা বড় অর্থনৈতিক সম্ভাবনা আছে আমাদের, সেখান থেকে অর্থনীতিকে এক রকমের কি করা, স্ট্রেংথেন করার। সো এই হচ্ছে গিয়ে মোটামুটি গিগ ইকোনমি আর হচ্ছে ব্লু ইকোনমি। অর্থনীতি আর কি সম্পর্কে জানতে, আমরা একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। ফারজানা আক্তার আছেন, তরিকুল ইসলাম, নিতু রানী রায়, এরা কি আপনারাই? জান্নাতুল নাইম, প্রেজেন্ট স্যার। রিফাতুল ইসলাম, আব্দুর রাজাক, প্রেজেন্ট স্যার। কল্যাণময় বৈদ্য, আফিফা, প্রেজেন্ট স্যার। আলী মোহাম্মদ ইব্রাহিম, হাবিবুর রহমান, ইয়েস স্যার, প্রেজেন্ট স্যার। কাউসার আহমেদ, স্যার ইব্রাহিমের স্যার কারেন্ট নেই স্যার। প্রেজেন্ট স্যার।
ওকে, কাউসার আহমেদ আছেন? প্রেজেন্ট স্যার। স্যার ইব্রাহিম মেসেজ দিছে স্যার, ওর কারেন্টের সমস্যা স্যার। আচ্ছা, পারভেজ কবির, ইয়েস স্যার। বিল্টু হোসেন, প্রেজেন্ট স্যার। সামিউর রহমান, ইয়েস স্যার। নাইম হোসেন, ইয়েস স্যার। নওশিন জামান, জামাত ফেরদৌস, Yes, sir. ওকে, রেদওয়ান, মোরসালিন, প্রেজেন্ট স্যার। ইয়েস স্যার। রেদওয়ান মুরসালিন আছে স্যার আমার পাশে। জেমস জেমস আমিন, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট স্যার। শান্তা মনি, সামিদুল ইসলাম, ইয়েস স্যার। হোসেন মোহাম্মদ, শামিউল আলিম, প্রেজেন্ট স্যার। সুমাইয়া আক্তার, Present, sir. রাগিব রৌনক, ইয়েস স্যার। হাবিবা সুলতানা, Yes, sir. রিফাত পারভেজ প্রান্ত, অমৃত চন্দ্র দাস, ইয়েস স্যার। লায়লা আরজমান, বুরহানুদ্দিন, প্রেজেন্ট স্যার। প্রান্ত একটু বাইরে মানে যে ঢাকা শহরে গেছে এর জন্য ওর নেটের স্যার লাইলা আরজুমান মিটে আছে স্যার, ওর মাইক কাজ করতেছে না দেখে অ্যাটেন্ডেন্স দিতে পারছি। মাইনুল হাসান, ইয়েস স্যার মনিরুল ইসলাম, স্যার। তারিক আহমেদ, ইয়েস স্যার। তাসদিকুল হাসান, মাহমুদুল হাসান, তানভীর হাসান, রাফিউর রহমান, প্রেজেন্ট প্লিজ। মাসুরা আক্তার শিলা, Present, sir. আমিরুল ইসলাম, নাই। হ্যালো ওকে, স্যার 1009 কে অ্যাটেন্ডেন্স হইছে? বললে দিয়েছি, নাইলে দিব না, খুব স্বাভাবিক। Sir, 1152. নাকি শোনা যায় না? কেন শোনা গেল না সেটা স্যার হচ্ছে 1720 স্যার ছিল স্যার প্রান্ত 1720 ডাকেন নাই। ডাকি নাই কেন? ষড়যন্ত্র কার বিরুদ্ধে দেখি? কে স্যার, ডাকি নাই, আপনি কারে ডাকি আমাকেও নাই? ডাকেন নাই। 1152. 1152 তো আমার লিস্টেই নাই, ডাকবো কেন? কে ভাই, আপনি কে? 1152 শুরুতেই ডাকছি। মিতু রানী রয় চৈতি, জি স্যার, আমি তো আসছি। আপনি অ্যাবসেন্ট। কোথায়? আমি অ্যাবসেন্ট ঠিক, স্যার কাগজে বলতে আপনি অ্যাবসেন্ট। ডাকেন নাই। আর তারপরে কারে ডাকি নেই? কে বলে কথা? একজন কথা। 1139 শুরুতেই ডেকেছে, ঘুমিয়েছিলেন হয়তো, মিস স্যার হয়েছে। কি স্যার আর কে? স্যার 1009 1009 পাওয়া গেল। তারপর স্যার 1720 প্রান্ত ও ঢাকা গেছে তো মানে ছিল ক্লাসে ছিল পরে নেট সমস্যার কারণে বের হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তারপর আর কোনো স্যার গল্প? 1078। স্যার এখানে একজন স্যার চ্যাট বক্সে দিচ্ছে ওর মাইক কাজ করতেছে না, 1078 স্যার মাহমুদুল হাসান জুনায়েদ। 1078 জি স্যার, দেখি ওর পাই কিনা। চ্যাট বক্সে মাহমুদুল হাসান, ঠিক আছে, ওকে, ডান, ফাইন। আচ্ছা, আমাদের এই যে নষ্ট হইলো অনেক সময়, এটা চাইছিলাম না করতে, কিন্তু কি করা যাবে বলো। যাই হোক, So, আমরা অর্থনীতি নিয়ে মোটামুটি কথা বলেছি। বাংলাদেশের অর্থনীতি প্ল্যান ট্যান হয়, আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বলে একটা জিনিস হয়, এডিপি, এক বছর মেয়াদি, 5 বছর মেয়াদি পরিকল্পনা হয়, যে 5 ইয়ার প্ল্যান, তাই তো?
ভিশন ডকুমেন্ট আমরা চিনেছি ভিশন 2021 দিয়ে, এখন 2041 ভিশন চলছে। আই থিঙ্ক আপনারা জানছেন যে ভিশন 21 সালের লক্ষ্যমাত্রা ছোটবেলায় হয়তো পড়েছেন, এখন বলছে 41 সালের লক্ষ্যমাত্রা, যে আজকে থেকে 20 বছর পরে বাংলাদেশকে কোথায় দেখতে চাই। তো একটা স্বপ্নের জায়গা। হ্যাঁ, আর তারও দূরবর্তী আমাদের একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে গ্লোবাল প্ল্যান, সেটা হচ্ছে এসডিজি বলে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। ওইটা মূলত হচ্ছে 15 থেকে 30 সাল পর্যন্ত জাতিসংঘ থেকে 17টা গোলের কথা বলা হয়েছে। তো সেইটা হচ্ছে আমরা অ্যাচিভ করার জন্য কাজ করছি, বাংলাদেশ যেহেতু মেম্বার কান্ট্রি ইউনাইটেড নেশনের। সো বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশ এসডিজি নিয়ে কাজ করছে। সেখানে এনভায়রনমেন্টের অনেক কথাবার্তা বলা আছে। এসডিজি এর পুরো 17টা গোল নিয়ে একটা স্লাইডে দেখবেন ছোট করে লেখা আছে, ওটা একটু দেখে নিন, যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে বলুন। ঠিক আছে, মূলত চ্যাপ্টারের শুরু পার্টটা এইটাই। এর বাইরে খুব একটা কিছু নাই। তো যদি একটু স্লাইডে গো থ্রু করেন, দেখবেন যে প্রথম 6টা কি 7টা স্লাইড কভার করেছি। আমার মনে হয় আজকের জন্য যথেষ্ট। হ্যাঁ, কারণ আমাদের আরো সামনের উইক পর্যন্ত আমরা আস্তে ধীরে এই চ্যাপ্টারটা পড়বো, কারণ কনসেপচুয়াল অনেক টুকিটাকি জিনিস আছে। সো এটা নেক্সট ক্লাসে আসার আগে যেটা করতে পারেন সেটা হচ্ছে কিছু টার্মস দেখবেন স্লাইডে পাবেন, যে জিডিপি, ইনফ্লেশন, পার ক্যাপিটা ইনকাম, রেমিটেন্স, এক্সপোর্ট ইম্পোর্টের ডেটাটা আছে, বা জিডিপি ট্যাক্স জিডিপি রেশিও আছে। হ্যাঁ, সো ওইগুলো একটু চোখ বুলে আসতে পারেন, ওইখানে দেখবেন কিছু চার্টস এন্ড ফিগার্স দেওয়া আছে, সেইটা একটু দেখে তারপর নেক্সট ক্লাসে আসেন, আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ওগুলো এক্সপ্লেইন করার ট্রাই করবো আর কি। ঠিক আছে, কারো কোনো কোয়েরিজ আছে? না থাকলে আমরা ছুটি নিব আর কি। আজকে ক্লাসে যতটুকু হয়েছে সেটা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে করতে পারেন। জেমস, কিছু বলবেন? স্যার কিছু বলবো না, আমি কি লিভ নিবো স্যার? নাহলে আমরা ছুটি নিব, সবাই একসাথেই লিভ নিবো আর কি। যদি কেউ কিছু না বলেন তাহলে আজকের মতো ছুটি। ঠিক আছে, ভালো থাকেন সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।